हेलो स्टूडेंट वेलकम टू आवर चैनल स्टाडी उइथ आस। तो आज के আমরা ক্লাস 12 একটি চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, এই চ্যাপ্টারে ঢোকার আগে এটা বুঝতে হবে ফ্লাওয়ার বেসিক স্ট্রাকচার সম্পর্কে আমরা ধারণা থাকতে হবে। এটা আমরা ক্লাস 11 এর মরফোলজি অ্যান্ড ফ্লাওয়ারিং প্লান্টের চ্যাপ্টারে পড়েছি ফ্লাওয়ার বেসিক স্ট্রাকচার। যেহেতু অনেক টাইম হয়ে গেছে 12 আসতে আসতে, এর জন্য আমি এখানে পুনরায় আবার ডিসকাশন করব। তো প্রথমে ডিসকাশন করব আমাদের আজকে গোল কি। যে কোনো কিছু স্টার্ট করার আগে এটা বুঝতে হবে যে আমরা কতটুকু পর্যন্ত আজকে যাব। ঠিক আছে, তো এটা আমরা ডিসকাস করে নিই প্রথমে আমরা ডিসকাশন করব বেসিক স্ট্রাকচার অফ ফ্লাওয়ার। ঠিক আছে, স্ট্রাকচার অফ ফ্লাওয়ার। দ্বিতীয়ত ডিসকাশন করবো আমরা স্ট্রাকচার অফ স্টেমেন। এটার ভিতরে আসবে এন্টার ফিলামেন্ট, মাইক্রোস্পোরোজেনেসিস, টাইম হলে ডিসকাশন করে নেব। ঠিক আছে, স্ট্রাকচার অফ স্টেমেন। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে আমাদের আজকে গোল। ঠিক আছে, এগুলি আমরা আজকে টপিক কভার করব। ঠিক আছে, তো পড়ে নিই আমরা। প্রথমে পড়ে নেব বেসিক স্ট্রাকচার অফ ফ্লাওয়ার সম্পর্কে। ঠিক আছে, তো আমি চেষ্টা করব ইন্টারেস্ট দিয়ে বায়োলজিটা বোঝানোর জন্য। ঠিক আছে, মুখস্থ না করে কীভাবে বুঝে বুঝে মনে রাখা যায় এটা আমি ট্রাই করব। ঠিক আছে, চলো বুঝা যাক বেসিক স্ট্রাকচার অফ ফ্লাওয়ার। চলো বেসিক স্ট্রাকচার প্রথমে আমি এঁকে নিই, তারপরে একটা একটা করে বুঝাবো। ঠিক আছে, কারণ এরকম যদি না হয় তোমরা বুঝতে পারবে না, তোমাদের অসুবিধা হয়ে যাবে। তো এখানে আঁকার চেষ্টা করেছি একটা বেসিক স্ট্রাকচার অফ ফ্লাওয়ার। ঠিক আছে, তো এখন আমরা লেবেলিং করে নিই, প্রথমে ডিসকাশন করে নিই, এরপরে লেবেলিং করে। দেখো আমার বোঝার চেষ্টা করো, একটা ফ্লাওয়ারের একটা দুটো তিনটা চারটে পার্ট থাকে। ঠিক আছে, একটা ফ্লাওয়ার এইভাবে একটা ফ্লাওয়ার আছে, যার উপরে ফ্লাওয়ারের সমস্ত পার্টগুলি থাকে। এই থেকে এর উপরে সমস্ত পার্টগুলি আছে। ঠিক আছে, যার উপরে ফ্লাওয়ারের সমস্ত পার্টগুলি থাকে তাকে কী বলা হয়? তেলামাস বলা হয়ে থাকে। ঠিক আছে, আবার বলছি আমি, যার উপরে ফ্লাওয়ারের সমস্ত পার্টগুলি সীমাবদ্ধ থাকে তাকে তেলামাস বলা হয় থাকে। তো এর আমরা লেবেলিং করছি। প্রথমে লেবেলিং করে নিই, তারপরে একটা একটা করে বুঝাবো। ঠিক আছে,
ভুল করে লিখে সরি। লেবেলিং করে নিই প্রথমে, আমরা লেবেলিং করে নিই। চলো আমরা বুঝে নিই স্ট্রাকচার ফ্লাওয়ার বেসিক। প্রথম থেকে আবার ডিসকাশন, ঠিক আছে। একটা ফ্লাওয়ার আছে, ঠিক আছে। ফ্লাওয়ারের যার উপরে ফ্লাওয়ার একটা অংশ থাকবে, যার উপরে সমস্ত ফ্লাওয়ারের পার্টগুলি সীমাবদ্ধ থাকে, তাই কী বলা হয়? থেলামাস বলা হয়। থেলামাসের পরে ফ্লাওয়ারের সমস্ত পার্টগুলি একটি একটি করে সিকোয়েন্সে থাকে, ঠিক আছে। প্রথমে যেটি থাকে তাকে বলা হয় সেপেল, যাকে বাংলাতে কী বলা হয়? পাপড়ি বলা হয় তাকে। তারপর কী থাকে? সেপেলের পরে পেটেল থাকে, যাকে বাংলাতে পাপড়ি বলা হয়। সেপেলকে বাংলাতে বৃত্তাংশ বলা হয় এবং পেটেলকে বাংলাতে কী বলা হয়? পাপড়ি বলা হয়। সেপেল, পেটেল, স্টেমেন। পেটেলের পরে আরেকটা অংশ থাকে সিকোয়েন্সে, যেহেতু আমি বলেছি, তাই পেটেলের পরে আরেকটা অংশ থাকে যাকে বলা হয় স্টেমেন, তাকে স্টেমেন বলা হয়। এবং যাকে বাংলাতে পুংকেশে বলা হয়ে থাকে। স্টেমেনের পরে আরেকটা অংশ কী বলা হয়? যাকে বলা হয় কার্পেল, যাকে বাংলাতে গর্ভকিশোর বলা হয়ে থাকে। আবার বলছি, ফ্লাওয়ারের একটি নির্দিষ্ট পার্ট থাকে, যার উপরে ফ্লাওয়ারের সমস্ত পার্টগুলি সীমাবদ্ধ থাকে, তাকে থেলামাস বলা হয়। থেলামাসের পরে ফ্লাওয়ারে একটি একটি অংশ সীমাবদ্ধ থাকে। প্রথম পার্টটাকে বলা হয় সেপেল, যাকে বাংলাতে বৃত্তাংশ, এবং পেটেল, যাকে বাংলাতে পাপড়ি, স্টেমেন পুংকেশর বলা হয় থাকে বাংলাতে, কার্পেল বাংলাতে গর্ভকেশর বলা হয় থাকে, ঠিক আছে। তারপর দেখো একটা জিনিস বুঝো, এই যে সেপেলটা আছে, সেপেলটা একটা ফ্লাওয়ারের মধ্যে একটা সেপেল থাকবে না। একটা ফ্লাওয়ার মধ্যে এইভাবে, এই একটা ফ্লাওয়ার আছে, একটা ফ্লাওয়ার মধ্যে অনেকগুলি সেপেল একসাথে গোল হয়ে থাকে, রাউন্ড হয়ে থাকে, ঠিক আছে। যখন একটা ফ্লাওয়ারের মধ্যে অনেকগুলি সেপেল রাউন্ড হয়ে থাকে, তাকে কী বলা হয়ে থাকে জানো? কেলিক্স বলা হয়। একটা সেপেল যখন একটা ফ্লাওয়ারের উপর অনেকগুলি রাউন্ড হয়ে থাকে, সেই রাউন্ডটাকে ওয়াল অফ সেপেলকে কী বলা হয়? কেলিক্স বলা হয়। এখানে লিখে দেবো আমরা, প্রথম বলে দিই। এবং ওয়াল অফ পেটেলকে কী বলা হয়? কেলিক্স করলা বলা হয়ে থাকে, ঠিক আছে। একটা ফ্লাওয়ারের উপর, এই একটা ফ্লাওয়ার আছে, ঠিক আছে, একটা ফ্লাওয়ারের উপর একটা পেটেল থাকবে না, অনেকগুলি পেটেল রাউন্ড হয়ে থাকবে, তখন তাকে কী বলা হয়? রাউন্ড হয়ে থাকে, সেই অবস্থায় কী বলা হয়? করলা বলা হয়। এবং স্টেমেন, যখন একটা ফ্লাওয়ারের উপর অনেকগুলি স্টেমেন রাউন্ড হয়ে থাকবে, সেই ঘটনাকে কী বলা হয়? এন্ডোসিয়াম বলা হয়। এবং কার্পেলকে, যখন অনেকটা কার্পেল একটা ফ্লাওয়ারের মধ্যে রাউন্ড হয়ে থাকবে, তাকে কী বলা হয়? গাইনোসিয়াম বলা হয়। আমি এখানে লিখে দেবো, তোমরা যদি নোট করে নিতে পারো, ঠিক আছে। চলো একটা ডিসকাশন করে নিই। প্রথম কী আসবে? এখানে ফ্লাওয়ার একটা ছোট্ট স্ট্রাকচার এঁকে নিই, কারণ বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ছোট্ট স্ট্রাকচার এঁকে নিচ্ছি এখানে। চলো ছোট্ট একটা স্ট্রাকচার এঁকে বুঝতে আমাদের অনেক সুবিধা, ঠিক আছে। চলো এই আসবে, এখানে একটা, এখানে একটা, চলো বুঝলি। এটার নাম কি লিখে দিয়েছি আমি, কি এটাকে একটা প্যাকেটের মধ্যে নিই, এটার নাম হচ্ছে সেপেল, ঠিক আছে। তো এখানে লিখে দিই আমি কি বলেছি, ওয়াল অফ সেপেল। মানে ওয়াল মানে কি? যখন একটা সেপেল, অনেকগুলি সেপেল একটা ফ্লাওয়ারের উপরে রাউন্ড করে থাকে, তাকে ওয়াল বলা হয়, ঠিক আছে। ওয়াল লেখো, WHORL, ওয়াল অফ সেপেল।
is called calyx, KALYX, ক্যালিক্স, যাকে বাংলাতে কি বলা হয়, যাকে বাংলাতে বৃতি বলা হয় থাকে, ঠিক আছে, বৃতি বলা হয়, বৃতি বলা হয়, ঠিক আছে। তো সেকেন্ডে আবার বলেছি আমি সেপেলের পরে কী থাকে, পেটেল থাকে, ঠিক আছে, এটা এস লিখছি সেপেল, ঠিক আছে, এটাকে পি লিখছি পেটেল, ঠিক আছে। তো ওয়াল অফ সেপেল কী বলা হয় থাকে, ক্যালিক্স। 2 নম্বর লিখছি একটা পেটেল, ওয়াল অফ পেটেল কী বলা হয় থাকে, করলা বলা হয়। আবার দেখেছি আমি একটা ফ্লাওয়ার আছে, একটা ফ্লাওয়ারের মধ্যে শুধু একটা পেটেল থাকে না, অনেকগুলি পেটেল গোল হয়ে রাউন্ড হয়ে থাকে, ঠিক আছে। এই ঘটনাকে কী বলা হয়, পেটেলের সেই ঘটনাকে যখন অনেকগুলি পেটেল একটা ফ্লাওয়ারের মধ্যে রাউন্ড হয়ে থাকবে সেই ঘটনাকে করলা বলা হয় থাকে, ঠিক আছে। WHORL, oil of petal, PETAL is called corolla, COROLA, করলা। তারপর দেখো না 3 নম্বর, তারপর হয়ে যাবে সেপেল পেটেল, তারপর হয়ে যাবে স্টেমেন, ঠিক আছে। তো স্টেমেনকে কী বলছি আমি, শর্ট ফর্ম STA, ঠিক আছে, কারণ এটা প্রথমে লিখেছি এজন্য বুঝার স্বার্থে শুধু শর্ট ফর্ম লিখছি, ঠিক আছে, STA লিখছি। অনেকগুলি পেটেল যখন একটা ফ্লাওয়ারের মধ্যে গোল হয়ে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে, অনেকগুলি পেটেল অনেকগুলি স্টেমেন যখন একটা ফ্লাওয়ারের উপরে, তেলামাসের উপরে, ফ্লাওয়ার না তেলামাসের উপরে গোল হয়ে সীমাবদ্ধ থাকবে সেই ঘটনাকে কী বলা হয়, অ্যান্ড্রোসিয়াম। আবার লিখছি ওয়াল অফ স্টেমেন, STAMEN is called androecium. CIUM, যাকে বাংলাতে কী বলা হয়, যাকে বাংলাতে পুংস্তবক বলা হয়, ঠিক আছে, পুংস্তবক বলে। তারপর কী আসলো, তারপর ফুড, তারপর কী আসবে, কার্পেল, সেপেল পেটেল স্টেমেন অ্যান্ড কার্পেল। কার্পেলকে শর্ট ফর্ম দিয়ে দিচ্ছি সিএ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সিএ দিয়ে দিচ্ছি শর্ট ফর্ম, একটু বোঝার স্বার্থের জন্য শর্ট ফর্ম সিএ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কার্পেল, ঠিক আছে। একটা ফ্লাওয়ারের উপর একটি কার্পেল থাকে না, প্রথম থেকে বলছি একটা ফ্লাওয়ারের উপর অনেকগুলি কার্পেল রাউন্ড হয়ে থাকে। ফ্লাওয়ার মানে কি, তেলামাস, ঠিক আছে। কেন তেলামাস বলছি, কারণ তেলামাসের উপরেই ফ্লাওয়ারের সমস্ত পার্ট থাকে, ঠিক আছে। প্রথমে বলেছি আমি তেলামাসের উপরে যখন কার্পেলগুলি রাউন্ড হয়ে সীমাবদ্ধ থাকে সেই ঘটনাকে কী বলা হয়, গাইনোসিয়াম বলা হয়। দেখো ওয়াল অফ কার্পেল, CARPEL is called gynoecium, ENOCIUM, ঠিক আছে, যাকে স্ত্রী স্তবক বলা হয় বাংলাতে। যাকে বাংলাতে স্ত্রী স্তবক, এটা বলে দিচ্ছি, করলাকে বাংলাতে কী বলা হয়, জলমণ্ডল। এখন আরেকটি ইন্টারেস্টের সাথে ডিসকাশন করবে, ঠিক আছে। এখানে দেখো ওয়াল অফ স্টেমেনকে অ্যান্ড্রোসিয়াম বলা হয়, যাকে বাংলাতে পুংস্তবক বলা হয়, এবং ওয়াল অফ কার্পেলকে গাইনোসিয়াম বলা হয়, ঠিক আছে, তাকে বাংলাতে স্ত্রীস্তবক বলা হয়। এখন বলছি আমি এটাকে পুংস্তবক এবং স্ত্রীস্তবক কেন বলা হয়। প্রথমে বলেছি চ্যাপ্টারের নাম কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, ঠিক আছে। এই চ্যাপ্টারে সেক্সুয়াল
রিপ্রোডাকশন সম্পর্কে আলোচনা করব। কার? মানুষের নয়, প্লান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে লেখা আছে প্লান্টস, ঠিক আছে। যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশনে অনলি স্টেমেন আর কার্পেল অংশগ্রহণ করে, তাই এদের এসেসারি বলা হয়। বাংলাতে এন্ডোসিয়ামকে ওয়াল অফ পেটেলের কে এন্ডোসিয়াম বলা, যাকে বাংলাতে পুংস্তবক বলা হয়। পুংস্তবক কেন? কারণ এটি সেক্সুয়াল রিপ্রোডাকশনে অংশগ্রহণ করবে। এটাকে স্ত্রীস্তবক কেন? কারণ পুং এবং স্ত্রী মিলে তো সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, এজন্য একে গাইনোসিয়াম অথবা বাংলাতে সহজে বোঝার জন্য স্ত্রীস্তবক বলা হয়েছে। বুঝতে পারছো? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কেন? এই দুটি এই চ্যাপ্টারে মূল টপিক, এই দুটি নিয়েই এই চ্যাপ্টারে সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, এই দুটি মিলেই এই চ্যাপ্টারে পলিনেশন হবে, এই দুটি সামনে আমরা ডিসকাশন করবো, ঠিক আছে। এই দুটি মিলে আশা করি বুঝতে পেরেছ। নোট করে নাও, নোট করতে চাইলে এটা থাকুক, এটা লাগবে আমার। তারপর আমরা চলো দেখে নিই স্ট্রাকচার অফ স্টেমেন। তো চলো এখন আমরা স্ট্রাকচার অফ স্টেমেন সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। চলো স্ট্রাকচার অফ স্টেমেন, ঠিক আছে। ঠিক আছে, এটা স্ট্রাকচার অফ স্টেমেন, ঠিক আছে। চলো, স্টেমেন মানে কি? পুংকেশর, বাংলা পুং কে স্বর, ঠিক আছে। চলো এটা নিয়ে ডিসকাশন করে নে। এখানে দেখতে পাচ্ছি পুংকেশর কার উপরে থাকে? তেলামাসের উপরে থাকে। চলো আঁকার চেষ্টা করছি আমি। একটা ছোট্ট তেলামাস আঁকছি, ঠিক আছে, ছোট্ট তেলামাস বোঝার জন্য জাস্ট। চলো একটা পুংকেশর এঁকে নিই আমরা। চলো চলো একটা পুংকেশর আছে তেলামাসের উপরে। পুংকেশরে দুটি পার্ট থাকে, জানো? দুটি পার্ট। যে পার্টটির সাহায্যে একটা পুংকেশর বা স্টেমেন তেলামাসের সাথে যুক্ত থাকে তাই কি বলা হয়? ফিলামেন্ট বলা হয়, ঠিক আছে। তাকে ফিলামেন্ট বলা হয়, ফিলামেন্ট বা স্টেলেক বলা। চলো এটা লেবেলিং করে নিই। ফিলামেন্ট, FILAMENT। আবার বলছি, যে পার্টের সাহায্যে একটা স্টেমেন তেলামাসের সাথে যুক্ত থাকে তাকে ফিলামেন্ট বলা হয়। আরেকটি পার্ট আছে যাকে কি বলা হয়? এন্থার বলা হয়। এন্থার বা বাংলাতে কি বলা হয়? পরাগদানি। পরাগদানি কেন বলা হয় আমি বলবো একটা। পরাগদানি কেন বলা হয় জানো? এটাকে পরাগদানি কারণ এটার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেইন পার্ট যেটা পরাগরেণু, এটার মধ্যে উৎপন্ন হয় বলে একে পরাগদানি বলে। আবার বলছি, একটা স্টেমেনের দুটো পার্ট থাকে, ফিলামেন্ট এবং এন্থার। যে পার্টের সাহায্যে একটা স্টেমেন তেলামাসের সাথে যুক্ত থাকে তাকে ফিলামেন্ট বলা হয়, এবং ফিলামেন্টের উপরের অংশকে এন্থার বা পরাগদানি বলা হয়। পরাগদানি কেন বলা হয়? কারণ এটার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেইন পার্ট, মেইন বস্তু বলতে পারো, এটা উৎপন্ন হয়, যার নাম হচ্ছে পরাগরেণু। পরাগরেণু এখানে উৎপন্ন হয় বলে একে পরাগদানি বলা হয়, ঠিক আছে। তো আমরা দেখবো এখন পরাগদানির স্ট্রাকচার দেখবো, ঠিক আছে। চলো পরাগদানির স্ট্রাকচার দেখে নিই আমরা এখন। পরাগদানি স্ট্রাকচারের নিচে আঁকছি আপনারা।
থ্যালামাসের উপরে থাকে এটা। এবার ঠিক আছে, থ্যালামাসের উপরে থাকে স্টেমেন, ঠিক আছে। তো এখন বুঝবি ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা থ্যালামাস আছে, থ্যালামাসের উপরে একটা স্টেমেন আছে, ঠিক আছে। স্টেমেনে ফিলামেন্ট এন্টার আছে। বা এন্টারকে একটা ব্লেড নেব, ব্লেড নিয়ে এইভাবে কাটার পর ট্রান্সভার্স সেকশন কীভাবে দেখাবে এটা আমরা ডিসকাস করবো। কীভাবে জানো, একটা এন্টার আছে, একটা ব্লেড নিলাম, ঠিক আছে। তোর এটা ব্লেড, একটা এন্টার আছে, ব্লেড নিলে এইভাবে কাটে দেবো, ঠিক আছে। এইভাবে 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 কাটার পর কী করে দেখাবে এটা, চলো এখানে দেখেন। এবার কেটে নিয়েছি, ঠিক আছে। এবার কাটার পর ট্রান্সভার্স সেকশন কীভাবে উপর হয়েছে, এবার কেটে নিয়েছি। চলো এবার কীভাবে দেখেছি জানো, এইটা এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে, ঠিক আছে। একটা এন্টারকে কাটার পর এইভাবে দেখাবে। এটা 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 কি, এটা এটা ঠিক আছে। ফিলামেন্ট যেটা, এটা হচ্ছে ফিলামেন্টের, ঠিক আছে। এটা কি, এটা এভাবে কী করে হলো, প্রথম বলেছি কাটার পরের অংশটা, ঠিক আছে। চলো আমরা ডিসকাশন করে নিই কী কী আছে এটার ভিতরে। এটা অন্য ক্লাসে বুঝে যাবে। চলো ডিসকাশন করে নিই। এত সুন্দর স্ট্রাকচার একটা, চলো ডিসকাশন করে নিই একটা পার্ট, ঠিক আছে। সরি, ঠিক আছে। একটা এন্টার আছে, ঠিক আছে। এন্টারের অনেকগুলি পার্ট হয়ে থাকে, ঠিক আছে। একটি একটি পার্ট করে ডিসকাশন করব। সবের বাইরের একটি এন্টার আছে, সমস্ত বাইরের যে পার্ট হয়ে থাকে তাকে কী বলা হয়, এপিডার্মিস বলা হয়। এটা মনে রাখবে, কী বলা হয়, এপিডার্মিস। EPIDERMIS, এপিডার্মিস, সমস্ত বাইরের পার্ট। এর ঠিক ভিতরে এপিডার্মিসের ঠিক পরে একটা লেয়ার থাকে, বুঝতে পারছো না, বোঝানোর চেষ্টা করছি। এই একটা রাস্তা আছে, ঠিক আছে। সমস্ত বাইরে একটা পার্ট আছে, দেখো বাইরে পার্ট আছে, কী বলা হয়, এপিডার্মিস। ঠিক এর এই পরের একটা লেয়ার থাকে, তাকে কী বলা হয়, এন্ডোথেসিয়াম বলা হয়। বুঝতে পেরেছো আশা করি। ঠিক একটু পরে বলা হয় এন্ডোথেসিয়াম, ENDOTHECIUM, ঠিক আছে। এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়াম ঠিক পরে আরেকটা লেয়ার হয়ে থাকে একটা অ্যান্থারে, তাকে কী বলা হয়, মিডিল লেয়ার বলা হয়, ঠিক আছে। এখানে হয়ে থাকে MIDLE। তারপর ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে একটা এন্থারের উপর চারটি গোল গোল অংশ রয়েছে, ঠিক আছে। একটা, দুটো, তিনটি, চারটি, এদের নাম আছে, এদেরকে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলা হয়, ঠিক আছে। যেহেতু একটা এন্থারের মধ্যে একটা, দুটো, তিনটা, চারটা, টোটাল চারটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, এই জন্য একটা এন্থারকে টেট্রাস্পোরেঞ্জিড বলা হয়। এটা কোয়েকশন আসতে পারে বোর্ডে, এটা মনে রাখবেন। একটা এন্থারকে টেট্রাস্পোরেঞ্জিড কেন বলা হয়, যেহেতু একটা এন্থারের মধ্যে টোটাল চারটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, এই জন্য এন্থারকে টেট্রাস্পোরেঞ্জিড বলা হয়, ঠিক আছে। চলো এটা লেবেলিং করে নিচ্ছি। কী বলা হয়, এটাকে বলা হয় তাকে মাইক্রোস্পোরেঞ্জিয়াম, MICROSPORENGIUM,
ঠিক আছে, এটাকে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, আরেকটি লেয়ার আছে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে কী হয় জানো? মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম আছে। মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে অসংখ্য সেল থাকে অসংখ্য তেল এইভাবে অসংখ্য সেল থাকে যাদেরকে কী বলা হয়? স্পোরোজেনাস টিস্যু। ঠিক আছে, এদেরকে কী বলা হয়? একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে অনেকগুলি সেল থাকে যাকে স্পোরোজেনাস টিস্যু বলা হয় থাকে। স্পোরোজেনাস টিস্যু বলা হয়। ঠিক আছে, বোঝার চেষ্টা করবে ভালো করে। ঠিক আছে, একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে অনেকগুলি সেল, ক্লাস্টার অফ সেল বলা হয়ে থাকে, অনেকগুলি সেল থাকে। ঠিক আছে, অনেকগুলি সেল থাকে, তাদেরকে স্পোরোজেনাস টিস্যু বলা হয়। এইভাবে এই অ্যাক্টিভ স্পোরোজেনাস টিস্যু ডিপ্লয়েড হয়ে থাকে। ঠিক আছে, এই ডিপ্লয়েড থেকে মাইক্রোস্পোরোজেনেসিসের ফলে পোলেন গ্রেইন তৈরি হবে বা পরাগরেণু। ঠিক আছে, এই পরাগরেণু যেহেতু পরাগরেণু তৈরি হবে, এর ভিতরে পরাগরেণুকে পুষ্টি প্রদান করতে হবে। ঠিক আছে, পুষ্টি প্রদান করতে হবে। ঠিক আছে, যেমন একটা মানুষের বাচ্চা আমি, ঠিক আছে, মানুষের বাচ্চা মায়ের গর্ভে জন্ম নেই, পুষ্টি প্রদান আমারও দরকার। ঠিক আছে, কোথা থেকে আসে? প্লাসেন্টা থেকে। পরে চ্যাপ্টার ডিসকাশন করব। প্লাসেন্টার মাধ্যমে মায়ের থেকে সন্তানের মধ্যে পুষ্টি প্রদান দেয়। এইভাবে পরাগরেণু উৎপন্ন হচ্ছে, তাকে পুষ্টি প্রদান করতে হবে। এজন্য সেই পুষ্টি প্রদানের কাম টেপেটাম করে থাকে। এই বাইরে একটি লেয়ার থাকে, ঠিক আছে, যাকে কী বলা হয়? টেপেটাম। অনেক ইম্পর্টেন্ট কোয়েকশন এটা। ঠিক আছে, দেখে তো টেপেটাম। আবার বলে দিচ্ছি, একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে অসংখ্য স্পোরোজেনাস টিস্যু থাকে। এই স্পোরোজেনাস টিস্যু থেকে মাইক্রোস্পোরোজেনেসিস ঘটনা হয়ে থাকে, ডিসকাশন করবো পরে। এই মাইক্রোস্পোরোজেনেসিসের ফলে পোলেন গ্রেইন অথবা বাংলাতে পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণুকে পুষ্টি প্রদান করতে হবে। সেই কাম কে করে? পরাগরেণু পুষ্টি প্রদানের কাম টেপেটাম করে থাকে। টেপেটামের কাজ কি? পরাগরেণুকে পুষ্টি প্রদান করো। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ এপিডার্মিস, এন্ডোথেলিয়াম এবং মিডিল লেয়ার থাকে। এই তিনটি কাজ রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে বোঝার চেষ্টা করবে। যখন একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে পরাগরেণু তৈরি হবে, সেই পরাগরেণু তো বেরোতে হবে না, ভিতরে থেকে যাবে? বেরোতে অবশ্যই, পলিনেশনের জন্য বেরোতে হবে। সেই বেরোনোর জন্য প্রথমে তো যখন পরাগরেণু উৎপাদনকালে এই তিনটি লেয়ার একে প্রোটেকশনের কাজ করে, যাতে বাইরে থেকে কিছু ডিস্টার্ব না করতে পারে। কী করে আবার বলো? পরাগরেণু গঠনকালে, মানে যখন গঠন হয়ে থাকে, গঠনের সময় এই তিনটি লেয়ার এই পরাগরেণুকে গঠনের কালে প্রোটেকশনের কাজ করে, যাতে বাইরে থেকে কিছু আসতে না পারে। পরাগরেণু উৎপন্ন হওয়ার পর যখন পলিনেশন টাইম আসবে, পলিনেশন মানে কি? বেরোতে হবে পলিনেশনের জন্য। পলিনেশন টাইম আসার পরে এই তিনটি লেয়ার মিলে এই দুটো লেয়ারকে ফাটিয়ে দেয়। ঠিক আছে, এই তিনটি লেয়ার মিলে একে ফাটিয়ে দেয়। ফাটানোর পর পরাগরেণু এখান থেকে বাইর হতে পারে। আশা করি বুঝতে পেরেছ। আবার বুঝাচ্ছি, পরাগরেণু উৎপাদনকালে এই তিনটি লেয়ার একে প্রোটেকশনের কাম করে, এবং প্রোটেকশনের পর যখন পরাগরেণু উৎপন্ন হয়ে যাবে, তখন বেরোতে হবে পলিনেশনের জন্য। বেরোনোর কাম এই তিনটি করে। কীভাবে? এই স্তরটিকে ফাটানোর পর পরাগরেণু এখান থেকে বেরোতে পারে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকুক। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভালোটিকে করে বোঝানোর চেষ্টা করেছি। কাজ কি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সো থ্যাংক ইউ। কালকে দেখা হবে। গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, যেখান থেকেই দেখছো তোমরা। থ্যাংক ইউ।